নমস্কার, ওয়েলকাম টু আইপাই। আমার নাম সমজিৎ। প্রথমে দয়া করে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদেরকে ইনফরমেশানগুলো শেয়ার করতে চাইলে তাদের সাথে আমার চ্যানেলের লিংক বা ভিডিওগুলো শেয়ার করতে পারেন। যারা ক্রিপ্টো মাইনিং করছেন তাদের কয়েকটা প্রাথমিক প্রশ্ন মাথায় জাগে। সেটা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি সেফ কিনা। যারা মাইনিং করছেন তাদের ক্ষেত্রে সেফ হলেও বা না হলেও কোনো বিশেষ যায় আসে না, কারণ তাদের কোনো খরচ হয় না। কিন্তু যারা ক্রিপ্টো পারচেস করেন, স্টক করেন, তাদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে যায় যে ক্রিপ্টো কতটা লেজিটিমেট এবং এটা ফিউচার কি হতে পারে। আজকে দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তার প্রথমটা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি আর ডিজিটাল কারেন্সির মধ্যে পার্থক্য কী। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিসেন্ট্রালাইজড আর ডিজিটাল কারেন্সি হচ্ছে সেন্ট্রালাইজড। মানে ডিজিটাল কারেন্সিকে কেউ বিশেষ, যেমন গভর্নমেন্ট, কন্ট্রোল করতে পারে, কিন্তু ক্রিপ্টোকে কেউ বিশেষ কোনো গভর্নেন্স কন্ট্রোল করতে পারে না। যেমন আমি যেহেতু পাই মাইনার এবং আমি পাই দিয়েই বোঝাবার চেষ্টা করি। পাইটা দাঁড়িয়ে আছেন, পাইটাকে স্টার্ট করেছিলেন নিকোলাস, কিন্তু উনি আজকে চাইলে পরে আমি অন্য কোনো পাই মাইনারকে ট্রানজ্যাকশান করি বা এটাকে আমরা কি করে ব্যবহার করব যদি চিন্তা করি, তাহলে আমরা পায়োনিয়াররা সেটা ঠিক করব, সেটা উনি একা ঠিক করতে পারবেন না। আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, আমাদেরকে গাইডলাইন্স দিতে পারেন। আমরা যারা কম জানি এই ব্যাপারে, নিকোলাস বাবু যিনি বেশি জানেন এ ব্যাপারে, তার উপর নির্ভর করতে বাধ্য এবং তাই জন্য তার গাইডলাইন্সগুলো আমরা মানব, কিন্তু তিনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট মানি কন্ট্রোল করেন। মানে আরবিআই যেরকম টাকা পয়সার ফ্লো, তার কারেন্সির চেঞ্জ বা যে কোনো কিছু কারেন্সি সম্বন্ধীয় যা হবে, তারা সেই ব্যাপারটা তাদের হাতে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, ডিজিটাল কারেন্সি ব্যাংক রেস্ট্রিক্টেড। মানে আমি আজকে যতক্ষণ আমার কাছে ক্যাশ আছে ততক্ষণ সেটা ফিয়াট কারেন্সি। ফিয়াট কারেন্সিটা যখনই ডিজিটাল মানে আমি ব্যাংকে জমা দেওয়ার পরে সেটা আমি অনলাইনে কাউকে যখন পাঠাচ্ছি তখন সেটা ডিজিটাল কারেন্সি। এই যে ট্রানজ্যাকশানটা নির্ভর করে ব্যাংকের ওপর। কোনো ব্যাংকের মাধ্যম ছাড়া আপনি এই ট্রানজ্যাকশানটা করতে পারবেন না। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আপনি যেটা মাইন করেছেন সেই প্রপার্টিটা আপনি যে কোনো কাউরির সাথে ট্রান্সফার করতে পারেন, ট্রানজ্যাকশান করতে পারেন, এবং তার জন্য কোনো মধ্যস্থতা, কোনো মাঝখানের ব্যক্তির প্রয়োজন হয় না। ফিয়াট কারেন্সি ডিজিটালাইজড হয়ে যাওয়ার পরে এর কোনো সেফগার্ড থাকে না। মানে যতক্ষণ ক্যাশটা আপনি ধরে রাখতে পারছেন, ছিনতাই না হলে সেটা আপনার সেফটি, ছিনতাই হয়ে গেলে তার সেফটি আপনি দিতে পারলেন না। তেমনই ডিজিটালি ওটা কনভার্ট হয়ে যাওয়ার পরে সেটা একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার হওয়ার সময় অনেকে হয়তো এটা এক্সপিরিয়েন্স করেও থাকতে পারেন, অনেক সময় টাকা ট্রান্সফার করতে গিয়ে গণ্ডগোল হয়ে যায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না। মানে কোনো ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কোনো এরকম মেকানিক্যাল প্রবলেম আসে না, কারণ এটা একটা ZKP বা জিরো নলেজ প্রুফ প্রোটোকলের মাধ্যমে এই সিস্টেমটা কাজ করে, যার জন্য এটা কোনো মাঝখানে একটা কাউকে থাকতে হবে, সে সেটাকে ট্রান্সফার করবে। মানে আইসে ব্যাংক, যেমন আমি ব্যাংক থাকবে, আমি ব্যাংককে দেবো, ব্যাংককে রিকোয়েস্ট করবো অমুককে পাঠান, তবে সে অমুককে পাঠাবে, সেখান থেকে যার মাধ্যম দিয়ে পাঠাবো সে আবার ব্যাংককে জিজ্ঞেস করবে, ব্যাংক আবার তাকে পজিটিভ সাইন দেবে, তখন সে সেই ট্রান্সফারটা আরেকজনকে করবে। একটা লেংদি প্রসেস। কিন্তু এক্ষেত্রে একটা ওয়ালেট থেকে একটা ওয়ালেটে যাওয়া মানে একটা পার্সন থেকে একটা পার্সনে চলে যাওয়া, এর মাঝে শুধু ZKP প্রোটোকলটা থাকলেই সেটাতেই কাজ হবে। এখানে মেশিনারির কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু ফিয়াট কারেন্সি একটা লিগ্যাল ভ্যালিডিটি আছে, মানে ভারত সরকার টাকাকে লিগালাইজ করে, ডলারকেও লিগালাইজ করছে, আর যত দেশে যত কারেন্সি আছে সেগুলোকে লিগ্যাল কারেন্সি বলে মেনে নিয়েছে, সেহেতু এটা লিগ্যাল কারেন্সি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এর লিগ্যাল ভ্যালিডেশন নেই,
যেহেতু কোনো গভর্নমেন্ট এটাকে লিগালাইজ করেনি, কিন্তু তার জন্য এর ব্যবসা আটকে থাকে না, বা এর রোলিং কখনো আটকে থাকে না। এটা যারা ব্লকচেনের মেম্বার তারা নিজেদের মধ্যে যখন ট্রানজাকশন করে, এটা একটা রোল থাকে, এবং এটাকে যখন এটা থেকে এটাকে আপনি ফিয়াট কারেন্সিতেও কনভার্ট করতে পারছেন আজকাল। তার মানে ফিয়াট কারেন্সি লিগালাইজ, ক্রিপ্টোকারেন্সি ইললিগাল নয়। এবার আমরা আসছি দ্বিতীয় পয়েন্টে। যারা ক্রিপ্টোকারেন্সি যারা মাইনিং করেছেন কিংবা যারা পারচেস করেছেন, তারা স্ক্যাম থেকে বাঁচবেন কী করে, কোনগুলো স্ক্যাম। তো স্ক্যামের যেগুলো ভারতবর্ষে হওয়ার সম্ভাবনা আছে, আমি সেই স্ক্যামগুলোকেই বলবো। তার কারণ অনেক রকম স্ক্যাম যেটা আমেরিকা বা ফিলিপিন্স বা কোরিয়াতে হতে শুরু করেছে, সেগুলো ভারতে হওয়ার সম্ভাবনা খুব কম। তথাপি হবে না এরকম বলছি না, তবে যেগুলো ভারতে এখন এই মুহূর্তে চলে বা চলা সম্ভব, আমি সেগুলো নিয়েই বলছি। এক, ইনভেস্টমেন্ট স্ক্যাম। মানে ধরুন আপনি বিটকয়েন মাইন করেছেন কিংবা পারচেস করেছেন, কোনো একটা সংস্থা বা নতুন অ্যাপ আপনাকে বললো যে আপনি এই বিটকয়েনটা দিলে পরে আপনাকে অমুক কারেন্সিতে কনভার্ট করে দেবো, অমুক কারেন্সির এখন গতি খুব বাড়ছে, তারপর এটাকে যখন আবার বিটকয়েনে কনভার্ট করবো তখন পরিমাণটা অনেক হয়ে যাবে। এবার আপনি যখন ওইটাকে ইনভেস্টমেন্টে দিলেন, ইনভেস্টমেন্টে দেওয়ার পরে দেখা গেল সেই ওয়ালেটটাই ব্লাফিং ওয়ালেট। মানে আপনি ওয়ালেটটাতে দেওয়ার পরে সেই ওয়ালেটটা আপনাকে রেকগনাইজ করলো না, বা সেই ওয়ালেটটার ভ্যালিডিটি আপনি পেলেন না। মানে আপনি যে ইনভেস্টটা করলেন সেই ইনভেস্টটা সম্পূর্ণ হাওয়া হয়ে গেল। দুই হচ্ছে রাগ পুল স্ক্যাম। রাগ পুল কথাটার অর্থ হচ্ছে, ধরুন দুজন শুয়ে আছেন, দুজন একটা ব্ল্যাঙ্কেটে শুয়ে আছেন, এবার ঠান্ডা বেশি পড়েছে, ব্ল্যাঙ্কেটটা একটু ছোটো, যে যার দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, সেটাকে বলে রাগ পুল স্ক্যাম। মানে যেমন এখন যেটা হয়েছে এনএফটিস, 2022 সালে স্কুইড গেম আপনারা অনেকে শুনে থাকবেন। সেই স্কুইড গেমের নাম দিয়ে একটা সংস্থা, সেটার প্ল্যাটফর্মটার কাজ হচ্ছিল আপনাকে একটা গেম অ্যাফোর্ড করবে, যে গেমটা খেলে আপনি আর্নিং করতে পারবেন। কিন্তু সেই গেমটা খেলতে গেলে, গেমটা খেলার জন্য, যেমন ধরুন তাসের খেলা, গেমটা হয়তো আপনাকে তাসের খেলাই দিচ্ছে, তো তাসটা কিনতে গেলে আপনাকে ওই স্কুইড গেম কয়েন কিনতে হবে। এই স্কুইড গেম কয়েন কেনার পরে এটা যখন ভ্যালুটা বাড়তে অনেক বেড়ে গেল, তখন হঠাৎ করে স্কুইড গেম কয়েনটা, মানে স্কুইড গেম ব্যাপারটাই, প্ল্যাটফর্মটাই বন্ধ হয়ে গেল। তখন যারা ওই টোকেনটা, এনএফটিটা কিনেছিল, পুরো এনএফটিটা যখন তারা সেল করতে গেল, তখন দেখলো ভ্যালুটা জিরো। যেহেতু ভ্যালু জিরো হয়ে গেল, তখন আপনি যে টাকার এগেনস্টে বা আপনার ক্রিপ্টোর এগেনস্টে স্কুইড গেমিং টোকেনটা কিনেছিলেন, সেটা কোনো মূল্যই থাকলো না। তখন অনেকের চিন্তা হয় যে এখন যেটা চলছে, অনেকেই করছেন, ট্রেজার এনএফটি। তো ট্রেজার এনএফটিটা কোনো স্ক্যাম কিনা? স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম, অত্যন্তই কম, মানে 1%-এর নিচে। এই কারণে যে প্রথম কথা, এটা যদি স্ক্যাম হওয়ার হতো তাহলে একটা বড় অর্থ তুলে নেওয়ার পরে এই কোম্পানিটা এতদিনে উঠে যেত। দ্বিতীয় কথা, ব্লকচেন যত বড় হয় তত ব্লকচেন নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। মানে একটা জিনিস একজনের মধ্যে থাকলে, ফিয়াট কারেন্সির ক্ষেত্রে যেটা হয়, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ঠিক উল্টো হয়। মানে ফিয়াট কারেন্সির ক্ষেত্রে আমি একটা স্ক্যাম করলাম, আমার কাছে যত টাকা চলে এলো, টাকাটা চলে আসার পরে আমি পালিয়ে যেতে পারি। কিন্তু ব্লক চেনে করতে গেলে, আমি উঠে গেলে এতটা ব্লকের, মানে এত ডাউন চেনে, কেন ব্লক চেন তো পিয়ার টু পিয়ার, মানে মানুষ টু মানুষ ভ্যারি করে। তো এটা তুলতে গেলে ফ্রম রুট টু স্টার্টিং, এটা এত জনের হার্ডল পেরোতে হয় যে এটাকে স্ক্যাম করা, এত বড় মানিটাকে স্ক্যাম করা খুব কষ্টসাধ্য হয়। স্কুইড গেমিং কয়েনের ক্ষেত্রে যেটা হয়েছিল, তারা স্কুইড গেমিং কয়েন বলেই সেই কয়েনটাকেই আপনাকে কিনতে হচ্ছিল, কোনো লেজিট কয়েন ওরা কিন্তু আপনাকে কেনার জন্য বলেনি। সেখানে ট্রেজার এনএফটিতে আপনাকে করছে কি, যে কয়েনটা আপনারা পারচেস করছেন সেটা 2014 সালে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে টিদার কয়েনটাকে আপনারা পারচেস করছেন, এবং এটা ওয়েল এস্টাবলিশড, যার জন্য আপনাকে ওরা বলছে না যে একটা ফালতু কয়েন বা অজানা কয়েন আপনারা কিনুন, কালকে যেটার মূল্য জিরো হয়ে যেতে পারে।
টিজার কয়েনের একটা স্টেবল মূল্য আছে, এ হয়তো হাইফাই বাড়ে না কিংবা হাইফাই কমে না। তৃতীয় কথা হচ্ছে পারচেস করছেন এমন একটা সংস্থা থেকে যে সংস্থাটা একটা তার একটা গ্রহণযোগ্যতা আছে। অতএব আপনি সেই গ্রহণযোগ্য জায়গা থেকেই নিচ্ছেন, যে যে সংস্থাটা মানে যারা এই ট্রেজার এনএফটি তৈরি করেছিল তাদেরকে আপনি টাকা দিচ্ছেন না। টাকা দিচ্ছেন কাকে? একটা প্ল্যাটফর্মকে, যে এক্সচেঞ্জটাকে লোকে সবাই জেনে, একটা প্ল্যাটফর্মকে যে টোকেনগুলোকে বিক্রি করে আপনাকে ফেরত দেওয়ার পরে সেই টোকেনের অ্যামাউন্টটা আপনার ওয়ালেটে জমা করছে। একটাই মানে যেটা বললাম যে পার্সেন্টেজ কম, 1%-এরও নিচে বা 1% ধরে নিলাম, যেটা ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। 1%টা কেন বললাম? যে আজকে যদি যারা এই সংস্থাটাকে চালায়, তারা যে 3জন এই সংস্থাটাকে চালাচ্ছেন, তারা যদি আজকে মনে করেন যে আমরা এটাকে আর কন্টিনিউ করব না, তাহলে পুরো সিস্টেমটা কোলাপস করে যাবে। তারা হয়তো কিছু বড় কিছু টাকা নিয়ে বেরিয়ে চলে যাবে না, বা তারা যতটা এস্টাবলিশ করেছে ততটাই এস্টাবলিশড হয়ে যাবে, কিন্তু আপনারা আপনাদের কয়েনটাও নষ্ট হবে না, কিন্তু আপনারা যে এই তুলে আনা টাকাটা, সেই সিস্টেমটা ব্লক হয়ে যাবে। আপনি টাকাটা তুলে আনতে পারবেন না, না আপনি পাবেন, না যে বন্ধ করে চলে যাচ্ছে সংস্থা যারা, তারা পাবে। অতএব এটার ইলিগাল হওয়ার মানে ফ্রড হওয়ার সম্ভাবনা খুব কম। 3 নম্বর হচ্ছে ফিশিং স্ক্যাম। ফিশিং, PHISING, ফিশিং স্ক্যাম। ফিশিং স্ক্যামটা হচ্ছে আপনার কাছে কোনো অফার আসবে যে আপনার ওয়ালেটে আমরা এত ফ্রি অমুক দেবো, কি বিটকয়েন দেবো, কি যেটাই হোক দেবো। আপনাকে তার জন্য করতে হবে কি, আপনার ওই একটা সিক্রেট ওয়ার্ড বলে আছে, সেটাকে আপনি আমার সাথে শেয়ার করুন। যখনই আপনার সিক্রেট ওয়ার্ডটা পাবে, তখন আপনার কাছ থেকে পুরো টাকাটা সে নিজের নামে ট্রান্সফার করে নেবে, বা টাকাটাকে সেখান থেকে ক্রোক করে নেবে। এটাকে বলছে ফিশিং স্ক্যাম। এখন যদিও এটা মানুষ, যারা মাইনার বা যারা পারচেজার, ক্রিপ্টোকারেন্সি পারচেজার, তারা এতটাই সতর্ক হয়ে গিয়েছে যে কেউ তাদের নিজেদের আইডি বা নিজেদের পাসওয়ার্ড বা নিজেদের কোনো সিকিউরিটি ওয়ার্ড, যেমন পাইয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন প্যারাফ্রেজটা কারোর সাথে কখনো শেয়ার করবেন না। ম্যান ইন দ্য মিডল নেটওয়ার্ক। ম্যান ইন দ্য মিডল নেটওয়ার্ক মানে হচ্ছে আপনি বিনান্সকে বা আপনি ওয়াজিরেক্সকে বা আপনি এরকম কোনো এক্সচেঞ্জকে টাকা দিলেন, সেই এক্সচেঞ্জ আপনাকে কয়েন এক্সচেঞ্জ করে দিল। এটা হচ্ছে আপনি টু এক্সচেঞ্জ। কখনো কখনো হয় কি, এইটাকে মাঝখানের যে এই আপনি আর এক্সচেঞ্জ এর মাঝখানে যে স্ট্রেট লাইন, এটাকে একজন হ্যাক করে নেয়। হ্যাকটা করে নেওয়ার পরে যে ট্রানজ্যাকশানটা স্ট্রেট হচ্ছিল, সেই ট্রানজ্যাকশানটা থার্ড পার্টির মাধ্যমে হয়। সে তখন কি করে, ওই ট্রানজ্যাকশানটা যখন হচ্ছে তখন মানে আপনি যেগুলো শেয়ার করছেন সেগুলোও কালেক্ট করবে, আপনার পাসওয়ার্ড, আপনার প্যারাফ্রেজ, আপনার আইডি, এগুলোকে হ্যাক করবে। করার পরে নেক্সট টাইমে আপনার যখন এই পার্ট ট্রানজ্যাকশানটা হয়ে যাবে, নেক্সট ট্রানজ্যাকশানে আপনাকে প্রয়োজন পড়বে না, সে আপনার ওয়ালেট থেকে সে আপনার ওয়ালেট ডাইরেক্ট ঢুকতে পারবে, সব কারেন্সি বার করে নিয়ে সে চলে যেতে পারবে। ক্রিপ্টোকারেন্সি গিভওয়ে স্ক্যাম। ক্রিপ্টোকারেন্সি গিভওয়ে স্ক্যামটা হচ্ছে যে ধরুন কোনো সংস্থা আপনাকে বললো আমরা আপনাকে ফ্রি ক্রিপ্টো দেবো। আপনি মাইনিং স্টার্ট করলেন, কোনো একটা অ্যাপের মাধ্যমে আপনি মাইনিং স্টার্ট করলেন। মাইনিং স্টার্ট করার পরে একটা টাইমে গিয়ে মাইনিংটা অফ করে দিয়ে সে বলবে যে এবার যে মাইনিংটা করবেন সেটার জন্য আমাকে এত ক্রিপ্টোকারেন্সি দিন বা এত টাকা দিন। এই টাকাটা দেওয়ার পরে দেখা গেল যে আপনি যে পরিমাণে মাইনিং করছেন তার ডাবল হয়ে গেল। এবার আপনাকে আবার বললো যে আমাকে আর একবার এটাকে ডাবল করতে গেলে এত টাকা দিন। আপনি যখনই সেটা দিলেন, তখন দেখা গেল যে আপনার ওয়ালেট হ্যাক হয়, মানে আপনার ওয়ালেট ব্লক হয়ে গিয়েছে। মানে আপনি যে টাকাটা দিলেন সে টাকাটা সে নিয়ে নিল, কিন্তু আপনার মাইনিংয়ে যতটুকু এসে ঢুকলো সেখানে স্ট্যাগ হয়ে গেল, এর বেশি কিছু না। দিয়ে দেখা গেল আপনি হয়তো 10,000 ইউজ করার পরে আপনি পেলেন 100 থেকে 150 টাকার বিটকয়েন কিংবা যে কোনো কয়েন। আমি এই মুহূর্তে সিটি পুল মাইনিং করছি। আমি সিটি পুল মাইনিংয়ের মাধ্যমে আমি আমি উইদাউট এনি খরচ, মানে উইদাউট এনি এক্সপেন্স, আমি এখন কিন্তু ইউএসডিটি মাইনিং করছি।
মাইনিং করার পরে আমি 1 মাস পরে এরা আমাকে বন্ধ করে দেবে, বন্ধ করে দেওয়ার পরে এরা আমাকে অফার করবে টাকা, আমি সেটা দেবো কি দেবো না তার মধ্যে আমি রিসার্চ করার, যেহেতু 1 মাস আমাকে টাইম দিয়েছে, আমি 1 মাসের মধ্যে কতজন এটাকে উইথড্র করতে পেরেছে, কত সে অ্যাসেট বানাতে পেরেছে, এটা আমি আপাতত রিসার্চে আছি। রিসার্চ করার পরে আমি এটাতে ফার্দার পয়সা লাগাবো কি লাগাবো না সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভাববো। যদি দেখি যে এটা লিজিট, তাহলে পরে আমি সেখানে টাকা দিয়ে ডাবল মাইনিং করবো, নাহলে আমি এটাকে বন্ধ করে দেবো। পনজি স্কিম, পনজি স্কিমটা অনেকটা সারদা বা নারদার মতো। আপনার কাছ থেকে টাকা দেবে, টাকা নেবে, ক্রিপ্টোকারেন্সির কোনো একটা নতুন ক্রিপ্টো আপনাকে, যেমন ধরুন পাইয়ে নামতে গিয়ে আপনার কোনো খরচ হয়নি, কিন্তু ধরুন এরকম একটা কেউ এলো যে পাইয়ের মতো আপনাকে অফার দিল, অফার দেওয়ার পরে বললো ভাই এটা করতে গেলে প্রথমে 2000 টাকা লাগে। এই 2000 টাকা হয়তো যে আপনাকে নামাচ্ছে সে নিচ্ছে না, সেও হয়তো মেন অ্যাকাউন্টে যেখান থেকে নামছে মানে যে সোর্স, সেই সোর্সের কাছে 2000 টাকা করে পাঠাচ্ছে। এরকম অনেকটা টাকা জোগাড় হয়ে যাওয়ার পরে দেখা গেলো যে আপনার এই পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে গেল। এটাকে বলে পনজি স্ক্যাম। যেরকম সারদা, নারদা। ফেক এক্সচেঞ্জ, ফেক এক্সচেঞ্জ হচ্ছে আপনাকে অনেকে বলবে আমরা ফ্রি অফ কস্ট, মানে আপনি এক্সচেঞ্জ করবেন, আপনি কোনো ট্রানজাকশান করবেন, আমরা কোনো ট্রানজাকশান ফি নেব না। ট্রানজাকশান ফি বাঁচানোর তাগিদে আপনি কি করবেন, আপনি সেই অ্যাপটা বা সেই এক্সচেঞ্জটাকে ডাউনলোড করবেন। এবার দেখা গেল যে আপনি ওইখানে ওয়ালেটে রাখা শুরু করলেন, ওরা একটা নিজস্ব ওয়ালেট তৈরি করে দিল, সেই ওয়ালেটে আপনি আপনার টাকাগুলো ট্রান্সফার করলেন, আপনার ওয়ালেটটা তারা ব্লক করে দিল। নয়, এই এক্সচেঞ্জগুলো লেজিট নয়। তো আপনি এটা থেকে বাঁচার উপায় বলতে আপনি বাইন্যান্স বা কয়েনবেস বা কয়েনডিসিএক্স, যারা ওয়েল নোন, যারা সহস্র পরিচিত, তাদের কাছে আপনি তাদের এক্সচেঞ্জ নামান, তাদের সাথে এক্সচেঞ্জ করুন। শেষ হচ্ছে বিটকয়েন এটিএম। আমেরিকাতে যেমন বিটকয়েনের পরিবর্তে পেট্রোল দেওয়া হয়, অনেক পেট্রোল স্টেশন, গ্যাস স্টেশন যারা বিটকয়েনের এগেনস্টে পেট্রোল দেয়। তো সেখানে হয় কি, ওই যে মাধ্যম দিয়ে ওটা যাতায়াত করে, বিটকয়েন টু ক্যাশ, ক্যাশ টু, এবার পেট্রোল পাম্পের মালিক যখন দেখলো যে আমি ক্যাশ পেয়ে গেছি, তখন আমি ওটাকে দিলাম। তো এটা হয় কি, আপনি বিটকয়েনটাকে এক্সচেঞ্জ করতে গেলেন, সেখানে মাঝখানে হ্যাক হয়ে গেল। যেমন মানে যারা ওত পেতে বসে থাকে যে এরকম টাকা, মানে আমরা বিটকয়েন হ্যাক করব, সেসব হ্যাকারদের জন্য এটা হতে পারে, তবে তার পরিমাণটা খুবই কম। তো আপাতত আমি যে কটা বললাম, ভারতবর্ষে এইগুলোই স্ক্যাম হওয়ার সম্ভাবনা। এগুলো থেকে বেঁচে থাকুন। আপনার কারেন্সি খুব সুরক্ষিতভাবে, খুব সযত্নে আপনার কাছে রাখুন। পাই মাইনিং করুন। আপনারা পাই নেটওয়ার্কের মধ্যে আসুন। পাই খুব তাড়াতাড়ি মেন নেট লঞ্চ করছে, সেখানে অনেক অপরচুনিটিস আছে। আমাদের গ্রুপে আসুন, ডেসক্রিপশানে আমি গ্রুপের নাম্বার দিচ্ছি, আপনারা এই গ্রুপে জয়েন করুন এবং পাই নেটওয়ার্ককে শক্ত সমর্থন করতে চেষ্টা করুন। আর আপনারা যদি অন্য কারেন্সি মাইনিং বা পারচেস করে থাকেন, সেটা আপনাদেরকে আশা করব সেগুলো রোল হোক, আপনারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোন। ধন্যবাদ, শুভরাত্রি।